এখানে তো তোমার আব্বুর কারণে তোমার আম্মু চলে গেছে। এখানে তো তোমার আব্বুর কারণে তোমার আম্মু চলে গেছে। দোষ তো তোমার আব্বুর, তোমার আম্মুর তো কোনো দোষই নেই। ওরা কিন্তু আমি সামনে পেলে ডিজে হতে গুলি করে মারবো। ওনার জন্য আজ এত কিছু হয়েছে। আমি বলি কি, তোমার আম্মুকে ক্ষমা করে দাও। উনি তো তোমার আব্বুর জন্য বাসা থেকে বেরিয়ে গেছে। শাস্তি দিলে তোমার আব্বুকে দাও। ওনাকে তো দেবই, কিন্তু আম্মুর ওপর রাগ উঠেছে, কারণ আমার কথা যখন মনে পড়েছে তাহলে ফিরে আসেনি কেন? এত বছর পর কেন আসলো? পায়েল আর কোনো কথা বললো না। কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। পায়েল রাইসাকে কোলে নিয়ে ভিতরে চলে গেল। আমি গাড়ি পার্কিং করে বাসার ভিতরে চলে আসলাম। আমার লোক সবগুলো জিনিসপত্র নিয়ে ভিতরে আসলো। রাতে খাওয়া দাওয়া করার পর পায়েলকে বললাম তাদের ছাদে একটু আসতে। আমি ছাদে গিয়ে এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ পর পায়েল ছাদে এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। আমিও পায়েলকে জড়িয়ে ধরলাম। তখন পায়েল বলল, তাই এবার বলো, হঠাৎ ছাদে আসতে বললে কেন? তোমার জন্য একটা জিনিস কিনেছি, সেটা দেওয়ার জন্য আসতে বললাম। জিনিসটা কি, যদি আমাকে দেখাতে? আগে তুমি চোখটা বন্ধ করো, তারপর তোমার জিনিসটা দেবো। পায়েল ঠিক আছে বলে চোখ বন্ধ করলো। তখন আমি পকেট থেকে নেকলেসটা বের করে পায়েলের গলায় পরিয়ে দিলাম। তারপর বললাম চোখ খুলতে। আমি মোবাইল বের করে ক্যামেরা চালু করে পায়েলের সামনে ধরলাম। পায়েল চোখ খুলে তার গলায় নেকলেসটা দেখে বলো, নেকলেসটা অনেক সুন্দর, তুমি কখন কিনলে? এটা আমি লুকিয়ে কিনেছি তোমাকে দেওয়ার জন্য। তোমাকে কিন্তু নেকলেসটা অনেক সুন্দর লাগছে। দেখতে হবে না কে কিনেছে আমার জন্য? তোমার পছন্দ আছে বলতে হবে। পায়েল আমাকে একটু জড়িয়ে ধরে থাকলো। আজ এত বছর পর আব্বুকে দেখে কেমন জানি খারাপ লাগছে। ঠিক আছে দর্শি, এতই যদি খারাপ লাগে তাহলে ওই সময় ফিরিয়ে দিলে কেন? অভিমানের ঘৃণায় তাই আম্মুকে ফিরিয়ে দিয়েছি। আমি কখনো এমনটা করতে চাইনি। তুমি জানো তারা আমাকে ছেড়ে যাওয়ার পর অনেক কষ্ট পেয়েছি। এমন কোনো রাত নেই তাদের জন্য কান্না করিনি। চিন্তা করো না, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। পায়েল আর আমি কিছুক্ষণ ছাদে থেকে নিচে এসে যে যার রুমে চলে আসলাম। রুমে এসে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় শুতেই মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি মেহেদি ফোন দিছে। আমি ফোনটা রিসিভ করার পর মেহেদি বলল, কিরে কেমন আছিস? ওই মন্ত্রী এবং আমজাদ খানের সব খবর পেয়ে গেছি, কিছু প্রমাণ জোগাড় করে ফেলেছি। তাহলে তো ভালোই। এখন আমাদের মিশনে যেতে হবে। তুই সব কিছু রেডি করে রাখ। আমি সব কিছু রেডি করে রাখছি, তুই কালকে ঢাকায় ফিরে আয়। আমজাদ খান এখন ঢাকায় আছে। ঠিক আছে, তাহলে আমি কালকে সবাইকে নিয়ে ঢাকায় ফিরে আসছি বলেই ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে হঠাৎ বুকটা কেমন যেন ভারী ভারী লাগছে। চোখ খুলে দেখি পায়েল আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। পায়েলের চেহারার দিকে তাকিয়ে দেখি কেমন যেন তার চেহারায় মায়া মায়া আছে। আমি পায়েলের কপালে একটা চুমু দিলাম। সাথে সাথেই পায়েলের ঘুমটা ভেঙে গেল। তখন পায়েল বলল, আমাকে চুমু দিতে হবে না, আমাকে এখন একটা কিস করতে হবে। আমি আজকে তোমার কোনো কথাই শুনবো না। তার মানে তুমি ঘুমিয়ে নেই, এতক্ষণ সজাগ ছিলে? ঠিকই ধরেছ, আমি এতক্ষণ সজাগই ছিলাম। আমি দেখতে চেয়েছি তুমি আমাকে দেখে কি করো। এখন কোনো কথা না বলে আমাকে কিস করো। কি আর করার, এমনিও পায়ের ঠোঁটের দিকে নিজেকে ধরে রাখতে পারছিলাম না তাকিয়ে, তাই পায়ের ঠোঁটের সাথে নিজের ঠোঁটটা লাগিয়ে দিলাম। দুজন দুজনকে জড়িয়ে ধরে পাগলের মতো কিস করলাম। কিছুক্ষণ পর ছেড়ে দিলাম। আমি বললাম, পায়েল আমি আজ ঢাকায় ফিরে যাব। আমাদের মিশন ঢাকায় হবে, কারণ আমজাদ খান এখন ঢাকায় আছে। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। যদি তোমার কিছু হয়ে যায়? আমার কিছু হয়ে গেলে আরেকটা ভালো ছেলে থেকে বিয়ে করে ফেলো। তোমার কিছু হয়ে গেলে আমিও তোমার সাথে ফিরে যাব। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। এত ভালোবাসো আমাকে, সারা জীবন এভাবে ভালোবেসে যাবে তো? মরার আগ পর্যন্ত আমি তোমাকে এইভাবেই ভালোবেসে যাব। ঠিক আছে, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে তাহলে তোমার কাছেই ফিরে আসবো। তুমি শুধু আমার জন্য দোয়া করো। আমি তোমার জন্য সব সময় দোয়া করি, আল্লাহ যেন তোমাকে হেফাজতে রাখে। ঠিক আছে, এখন তোমার রুমে যাও। আমি ফ্রেশ হয়ে নাস্তা করে বেরিয়ে পড়বো। তুমি রাইসার খেয়াল রেখো। পায়েল আমার কপালে একটা চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি বিছানা থেকে উঠে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা করে বেরিয়ে পড়লাম। আসার সময় শ্বশুর শাশুড়িকে বলে আসলাম। পায়েল আর রাইসা আমাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করেছে। প্রায় 5 ঘন্টা পর ঢাকায় ফিরে আসলাম। নিজের বাসায় চলে আসলাম। আসার সময় মেহেদিকে বলেছি আমার বাসায় থাকতে। নাজিম তার লোক নিয়ে আমার সাথে এসছে। বাসায় এসে ভিতরে ঢুকে দেখি মেহেদি সোফায় বসে আছে। খালা আমাকে দেখে বলল, কেমন আছো রাসেল? তোমার হাতে এখন কি অবস্থা?
আলহামদুলিল্লাহ খালা, ভালো আছি। তুমি কেমন আছো? হাতের অবস্থা আগের থেকে মোটামুটি ভালো, তবে এখনো ঘাস শুকায়নি। আমিও ভালো আছি। তোমার গুলি লাগার কথা শুনে অনেক চিন্তায় পড়ে গেলাম। যাক, আল্লাহ তোমাকে হেফাজত করেছে। তোমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি তোমাদের খাবার দিচ্ছি। এই বলে খালা চলে গেল। ফ্রেশ হয়ে সবার সাথে খাবার খেয়ে রুমে চলে আসলাম। আসার সময় রাফি আর মেহেদিকে বললাম আমার রুমে আসতে। হঠাৎ মোবাইল ফোনটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখি মন্ত্রী ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করার পর মন্ত্রী যে কথা বললো সেটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। মন্ত্রী বলল, মাফিয়া রাসেল, তুই এখন কোথায়? তোর মেয়ে রাইসা এবং তোর ভালোবাসার মানুষ এখন আমার কাছে। যদি তাদের বাঁচাতে চাস তাহলে তুই একা আমার এখানে আসবি। যদি কোনো চালাকি করিস তাহলে ওদের মোড়া মুখ দেখবি। তোর বাসার সামনে একটা গাড়ি আসবে, সোজা উঠে যা। তুই ওদের কিচ্ছু করবি না, আমি তোর সাথে তোর কথা মতো এখন আসছি। ঠিক আছে, তাহলে আমি ওদের কিছুই করব না। তুই এখনই বাসা থেকে বেরিয়ে পড়, দেরি করলে ওদের হারাতে হবে। এই বলে মন্ত্রী ফোন কেটে দিল। তখন মেহেদি আর রাফি আমার সামনে আসলো। আমাকে চিন্তিত দেখে মেহেদি বলল, কিরে, কার সাথে কথা বলছিস? আর তোকে কেমন চিন্তিত লাগছে? কি হয়েছে আমাদের খুলে বল। মন্ত্রী আমার মেয়ে এবং পায়েলকে তুলে নিয়ে গেছে। মন্ত্রী বলেছে তাদের বাঁচাতে চাইলে আমাকে একা ওদের ওখানে যেতে, দেরি হলে রাইসা এবং পায়েলকে মেরে ফেলবে। মন্ত্রীর এত বড় সাহস! ও জানে না কার সাথে পাঙ্গা নিতে আসছে। আজকে ওই মন্ত্রীকে মেরেই ফেলবো। শোন, আমি কি বলি, আমি এখন বাসা থেকে বেরিয়ে পড়বো আর আমার মোবাইলের লোকেশন চালু করে রাখবো। তোরা আমি বাসা থেকে বেরিয়ে যাও 30 মিনিট পর বেরিয়ে পড়বি। তুই কোনো চিন্তা করিস না, আমরা সব কিছু রেডি করে বেরিয়ে পড়ব। কিন্তু এখন সমস্যা হচ্ছে, ওরা যদি তোর কোনো ক্ষতি করে? তারা আমাকে মেরে ফেলবে সেটা আমি জানি, কিন্তু মরার আগ পর্যন্ত ওদের সাথে লড়াই করে মরতে চাই। হঠাৎ ফোনটা বেজে উঠলো। রিসিভ করার পর ওপাশ থেকে পায়েলের আব্বু বলল, রাসেল, তুমি কোথায়? তোমার বাসা থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে কিছু লোক আমার বাসায় ঢুকে পায়েল আর রাইসাকে তুলে নিয়ে গেছে। ওরা আমার আর পায়েলের আম্মুর মাথায় বাড়ি দিয়েছে। তারপর আমরা জ্ঞান হারিয়ে ফেলি। কিছুক্ষণ আগে জ্ঞান ফিরেছে, তারপর তোমাকে ফোন দিলাম। আপনি কোনো চিন্তা করবেন না, যারা ওদের তুলে নিয়ে গেছে তারা আমাকে ফোন দিয়েছে। আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি, ওদের কিচ্ছু হবে না। এই বলে ফোন কেটে দিয়ে বাসা থেকে বেরিয়ে আসলাম। আমাকে দেখে একটা গাড়ি সামনে আসলো। এরপর আমি গাড়িতে উঠে পড়লাম। আমি বাসা থেকে বেরিয়ে আসতেই আরেকজনকে ফোন দিয়েছি। কাকে দিয়েছি সেটা সময় হলে জানতে পারবেন। কিছুক্ষণ পর গাড়ি একটা গোডাউনের ভিতর ঢুকে গেল। আমি গাড়ি থেকে নামার আগে মোবাইল বন্ধ করে রেখেছি। আমি জানি মেহেদি জায়গা চিনে ফেলেছে। গাড়ি থেকে নামার সাথে সাথেই দুইটা লোক এসে আমাকে চেক করলো। আমার কাছে শুধু মোবাইল পেয়েছে, তারা মোবাইলটা নিয়ে নিল। এটা আমি আগে আন্দাজ করতে পারছি। তারপর ওই লোক দুটো আমাকে ভিতরে নিয়ে গেল। ভিতরে গিয়ে দেখি পায়েল আর রাইসাকে দুজন লোক ধরে রেখেছে। তাদের চেহারা দেখে বুঝতে পারলাম ওদের গায়ে হাত তুলেছে। রাইসা আমাকে দেখে কান্না করে বলল, আব্বু, তুমি এসেছো? ওই লোকগুলো আমাকে আর আব্বুকে অনেক মেরেছে। দেখো, আমার আর আব্বুর শরীর থেকে রক্ত বের হচ্ছে। তুমি আমাদের এদের হাত থেকে বাঁচাও। আব্বু, তোমাদের কিচ্ছু হবে না, আব্বু এসে গেছি, এখন তোমরা বাসায় যেতে পারবে। হঠাৎ মন্ত্রী জোরায়েত এবং তার সাথে আরেকজন বেরিয়ে সামনে আসলো। মন্ত্রী আর জোরায়েত বাদে আরেকজনকে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। ওনাকে দেখে মাথা পুরো গরম হয়ে গেল। তিনি আর কেউ নয়, আমার বাবা আমজাদ খান। এই কারণে তো বলি, ওনার নাম শোনার পর আমার কাছে কেমন জানি লাগছে। তখন আব্বু বলল, কি মিস্টার মাফিয়া কিং রাসেল, আমাকে চিনতে পারছো? আমি সেই আমজাদ খান, তুমি যাকে খুঁজে বেড়াচ্ছ, মানে তোমার জন্মদাতা পিতা। তোর মতো পিতাকে আমি ঘৃণা করি। তোকে আমি কখনো বাবা মানি না। তুই একটা ধোঁকাবাজ, তুই একটা খুনি। তুই নিষ্পাপ একটা মেয়ের মা বাবাকে খুন করেছিস। তোকে আমি আজকে নিজে হাতে মারবো। সেটা তুমি কখনো পারবে না। ওরা আমার অবৈধ ব্যবসার কথা পুলিশের কাছে বলে দিচ্ছে, তাই ওদের মেরে ফেলেছি। আজকে তোমার জীবনের শেষ দিন। তোমাকে মারার জন্য আজকে ওদের তুলে নিয়ে এসেছি। তুমি কি মনে করছো আমরা তোমাকে মারতে পারবো না? তোমার হাতে গুলি লাগার পর থেকে তোমার ওখানে চারপাশের লোক লাগিয়ে রেখেছি। পরে তুমি যখন ঢাকায় ফিরে এসেছো, তখন আমার লোকগুলোকে বললাম তোমার ভালোবাসা এবং তোমার মেয়েকে তুলে আনতে। এখন তোকে আমি নিজের হাতে মারবো। আব্বুর কথা শুনে মন্ত্রী বলল, না আমজাদ খান, ওকে আমি নিজে হাতে মারবো। ও আমার অবৈধ সব ব্যবসায় আগুন লাগিয়ে দিছে, আমার কোটি কোটি টাকার ক্ষতি করেছে। মন্ত্রীর কথা শুনে জোনায়েদ বলল, ও তো আমার এক ক্ষতি করে নাই,
আমারও অনেক টাকার অবৈধ সম্পদ নষ্ট করেছে, আমি তাকে নিজ হাতে মারবো। তখন আমি ওদের সবাইকে বললাম, আমাকে মারবে ভালো কথা, তাহলে ওদের আটকে রেখেছিস কেন? হ্যাঁ, ওদের ছেড়ে দে, আমি তো কোথাও যাচ্ছি না। তুই যেতে চাইলেও পারবি না, ওদের ছেড়ে দে আর মাফিয়া রাসেলকে দড়ি দিয়ে বেঁধে ফেল। পায়েল আর রাইসা মামুনি, তোমার বাসায় চলে যাও, আব্বু ওদের সাথে কিছু হিসাব মিলিয়ে আসছি। না, আমি তোমাকে ছেড়ে যাব না, ওরা তোমাকে মেরে ফেলবে। পায়েল, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, ওরা আমার কিছুই করতে পারবে না, তুমি রাইসাকে নিয়ে বাসায় চলে যাও। পায়েল আর কোনো কথা না বলে রাইসাকে নিয়ে গোডাউন থেকে বেরিয়ে গেল। এরপর আমজাদ খানের লোক এসে আমাকে একটা চেয়ারে বেঁধে ফেললো। তখন আমজাদ খান বলল, এই মাফিয়া তোমাদের যেমন ক্ষতি করেছে তেমন আমার অনেক লোককেও মেরে ফেলেছে। মনে করেছি আমার দ্বিতীয় স্ত্রীকে মেরে বাংলাদেশে অবৈধ ব্যবসা করব, কিন্তু ওর জন্য পারছি না। আজকে আমরা 3 জনে ওকে গুলি করে মারব। ঠিক বলেছিস, ওর জন্য ঠিকভাবে ব্যবসা করতে পারছি না। যে কাজ করতে যাই সবগুলোতেই বাধা দেয়। ওকে মেরে আবার নতুন করে অবৈধ ব্যবসা শুরু করব। আমার নিজের মতো দেশটা চালাবো। আমার কোথায় দেশের মানুষ উঠবে আর বসবে। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? ওকে মেরে ফেল, আমাদের অনেক জ্বালিয়েছে। আজকে ওকে মেরে আমরা বাংলাদেশের রাজত্ব কায়েম করব। এই বলে ওরা 3 জন যেই আমাকে গুলি করতে যাবে তখন বাইরে গোলাগুলির শব্দ শুরু হলো। তাদের একটা লোক এসে বলল, ভাই ভাই, বাইরে 4টা হেলিকপ্টার দিয়ে আমাদের আক্রমণ করেছে। হেলিকপ্টার দিয়ে যারা আক্রমণ করেছে তারা সবাই সেনাবাহিনীর লোক এবং মাফিয়া রাসেলের লোকও সাথে। ওই লোকটার কথা শুনে আমজাদ খান বলল, তুই আমাদের সাথে চিটিং করছিস, কিন্তু তোর লোক আক্রমণ করছে সেটা মানলাম, কিন্তু সেনাবাহিনী আমাদের আক্রমণ করছে কেন? আমজাদ খানের কথা শুনে আমি হাসতে হাসতে বললাম, তোরা কি আমাকে এতই বোকা মনে করেছিস? হ্যাঁ, যে তোদের কথা মতো আমি এমনি এমনি চলে আসবো একা? আমি আসার সময় সব প্ল্যান করে আসছি। আগে আমজাদ খান, আপনি সালাউদ্দিন মেজরকে চেনেন? মেজর সালাউদ্দিন তো আমার একসময় বন্ধু ছিল, কিন্তু তার সাথে কিছু কথা তার কাটাকাটি হয়, তারপর থেকে ওর সাথে যোগাযোগ করি না। হ্যাঁ, তাহলে ঠিকই ধরেছেন। ওই আপনার বন্ধু সালাউদ্দিন আঙ্কেলের সাথে আমার ভালো পরিচয়। উনি আমার কাজ সম্বন্ধে সব কিছু জানে। উনি বলেছে কখনো তাকে দরকার হলে ফোন দিতে, তাই আসার সময় ওনাকে ফোন দিয়ে আসছি। আর আমার আরেকটা কাজ হয়ে গেছে, যেটা তোদের ফাঁসির দড়িতে ঝোলাবে, কিন্তু আমি তোদের আইনে আওতায় তুলে দেবো না, আমি নিজে হাতে তোদের মারবো। তোরা আমার সাথে এতক্ষণ কি কি বলেছিস, কি কি করেছিস, সব কিছু এতক্ষণ ভিডিও হয়েছে। এই দেখ ক্যামেরা। আমার কথা শুনে মন্ত্রী জুনায়েদ এবং আমজাদ খান ভয় পেয়ে গেছে। আমি এসব বাসায় থেকে বেরিয়ে আসার আগেই করেছি। তখন আমজাদ খান বলল, আমরা যেহেতু আজকে ধরা খেয়েছি, তাহলে তোকে বাঁচিয়ে রাখবো কেন? আমাদের সাথে তোকেও মরতে হবে। এই কথা বলে আমাকে গুলি করতে গেলে রাফি আর মেহেদি গোডাউনের ভিতরে ঢুকে ওদের গুলি করা শুরু করলো। তারা সবাই আড়ালে চলে গেল। রাফি মেহেদি আবার বাঁধন খুলে দিল, আমার কোটটা গায়ে দিয়ে দিল, যেটাই আমাকে গুলি করবে তো কিছুই হবে না। আমি ওদের গুলি করা শুরু করলাম। এক পর্যায়ে ওদের সব লোক গুলি খেয়ে মাটিতে গড়াগড়ি করতে করতে একটা সময় মারা যায়। এরপর আমি মন্ত্রী আর জোনায়েদের সামনে গিয়ে তাদের শ্যুট করা শুরু করি। মন্ত্রী আর জোনায়েদ গুলি খেয়ে মাটিতে গড়াগড়ি খেতে খেতে মারা যায়। আমজাদ খান ভয়ে এক কোণে লুকিয়ে পড়ে। আমি আমজাদ খানের সামনে গিয়ে দাঁড়ালাম। তখন আমজাদ খান বলল, রাসেল, আমাকে মারিস না, আমি তোর বাবা। আমি কথা দিচ্ছি, আমি এরকম কাজ আর কখনো করব না। তুই এবারের মতো আমাকে ছেড়ে দে। তোকে আমি কখনোই মারতাম না। তুই যদি নিষ্পাপ হয়ে মেয়ের আব্বু আম্মুকে না মারতি, তোকে আমি বাঁচিয়ে রাখবো না। তোকে বাঁচিয়ে রাখলে আবার অবৈধ ব্যবসা করবি। না রাসেল, আমি আর এসব কাজ করব না। আমি এই দেশ থেকে দূরে কোথাও চলে যাব। সেটা তো আমি কখনোই করবো না। আইনের আওতায় তুলে দিলে তোকে ফাঁসির রায় কার্যকর করবে, কিন্তু আমি তোকে আইনের আওতায় তুলে দেবো না। তোকে আমি নিজে হাতে মারবো। এই যেই না গুলি করতে যাবো, ঠিক তখনই সালাউদ্দিন আঙ্কেল এসে আমার হাতে গুলি ফেলে দিল। তখন তিনি বললেন, রাসেল, তুমি আইন নিজের হাতে তুলে নিও না, আদালত ওকে ফাঁসি রায় দেবে। না আঙ্কেল, আমি ওকে নিজে হাতে গুলি করে মারবো। আমি বলছি তুমি এমন কাজ করো না, তুমি ওকে আমার হাতে দিয়ে দাও। আমি কথা দিচ্ছি ওকে ফাঁসির দড়ি দিয়ে ঝোলাতে। যা যা দরকার আমি তাই করব। আঙ্কেলের কথা শুনে আর কিচ্ছু বললাম না, আর কিছু করলামও না। আঙ্কেল আমজাদ খানকে নিয়ে গেল। এরপর আমরা সবাই বাসায় চলে আসলাম। আজ 1 মাস পর এখন আমি বর্তমান মন্ত্রী। আমার কাজ এবং দেশের মানুষের ভালোবাসা দেখে সরকার আমাকে মন্ত্রী বানিয়ে দিল, আর আমজাদ খানের ফাঁসি কার্যকর করা হয়েছে। আমি এখন একটা স্টেজে দাঁড়িয়ে বলতে লাগলাম, আমি কখনো ভাবিনি আপনাদের এত ভালোবাসা পাবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন বাংলাদেশকে একটা সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে পারি।
আপনারা সবসময় আমার পাশে থাকবেন, বিপদে আপদে আমি সবসময় আপনাদের পাশে আছি। আরও কিছুক্ষণ কথা বলে সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর সবার সাথে বসে কফি খাচ্ছি। তখন পায়েলের আব্বু, ধুর এখন তো শ্বশুর বলবো, তখন তিনি বললেন, রাসেল, আমরা আর দেরি করতে চাই না, যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের বিয়েটা দেওয়া দরকার। আব্বু আপনারা যেটা ভালো বোঝেন সেটাই করেন, আমার কোনো আপত্তি নেই। আমার কথা শুনে পায়েল বলল, আমি রাসেলকে বিয়ে করব না। ও যদি ওর আম্মুকে ফিরিয়ে আনে তাহলে আমি এই বিয়ে করব। ঠিক আছে, আমি তোমার কথাই রাজি। কালকে সকালে দিনাজপুরে গিয়ে আম্মুকে নিয়ে আসবো। আমার কথা শুনে পায়েল সবার সামনে আমাকে জড়িত হলো। শ্বশুর শাশুড়ি বসে না থেকে রুমে চলে গেল। তখন আমি পায়েলকে বললাম, এই এটা তুমি কি করলে? হ্যাঁ, তোমার কি একটু লজ্জা শরম নেই? তোমার আব্বু আমার লজ্জায় রুমে চলে গেল। তোমাকে জড়িয়ে ধরতে লজ্জা কিসের? কিছুদিন পরেই তো তুমি আমার স্বামী হবে। হয়েছে, এখন রুমে যাও, আমার হাতে কিছু কাজ আছে, আমাকে একটু কাজগুলো করতে দাও। পায়েল ঠিক আছে বলে রুমে চলে গেল। আমি বসে বসে হাতের কাজগুলো করতে লাগলাম। দেখতে দেখতে আমাদের বিয়েটা হয়ে গেল। বিয়েতে সব বন্ধুরা এসছে। আম্মুকে পরের দিন বাসায় নিয়ে আসছি, সাথে মামা মামিকে ক্ষমা করে দিয়েছি। বিয়েটা ঢাকার একটা কমিউনিটি সেন্টারে হয়েছে। রাফি আর মেহেদি সবসময় আমার সাথে থাকে আর আমার সবগুলো লোককে বিভিন্ন কাজে লাগিয়ে দিয়েছি। রাফি আর মেহেদি আমাকে জোর করে বাসর ঘরে ঢুকিয়ে দিল। ভিতরে ঢুকে তো আমি অবাক, দেখি বিছানায় মা মেয়ে বসে বসে গল্প করছে। আমাকে দেখে রাইসা বলল, আব্বু তুমি এসেছো, আজকে আমি অনেক খুশি আমার মামুনিকে পেয়ে। ঠিক আছে মামুনি, এখন তুমি তোমার দাদির কাছে যাও। ওই থাকলে সমস্যা কোথায়? আমি রাইসাকে যেতে দিব না। না আম্মু, আজকে তোমার সাথে আমি থাকবো না, আমি দাদির কাছে থাকবো, দাদির রুমে একা একা। ঠিক বলেছো মামুনি, তুমি তোমার দাদির কাছে যাও। রাইসা আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল। আমি দরজা বন্ধ করে বিছানার কাছে গেলাম। তখন পায়েল বলল, এই তুমি বিছানায় উঠবা না, আগে তোমার পা ধরে সালাম করব। এবারে পায়েল বিছানা থেকে নেমে আমার পা ধরে সালাম করতে আসলো। তাকে বুকে জড়িয়ে নিলাম। তখন আমি বললাম, হে বাকলি, তোমার স্থান পায়ে না, তোমার স্থান আমার বুকে। এইভাবে সারা জীবন আগলে রাখবি তো? কখনো ছেড়ে যাবে না তো? তুমি যদি আমাকে ছেড়ে যাও তাহলে আমি বাঁচব না। আর একবার মরার কথা বললে মাথা ফাটিয়ে দেবো। আমার এমন সুন্দরী বউ ছেড়ে আমি কোথাও যাব না। ঠিক আছে, এখন কথা না বলে উজু করে আসো, দুজনে 2 রাকাত নফল নামাজ আদায় করব। আমি আর কোনো কথা না বলে ওয়াশরুমে ঢুকে অজু করে আসলাম। আমার সাথে পায়েলও অজু করে আসছে। দুজনে 2 রাকাত নফল নামাজ আদায় করলাম। তারপর পায়েলকে কোলে করে নিয়ে বিছানায় বসালাম। আমি পায়েলের শরীর থেকে গহনা খুলতে লাগলাম। গহনা খুলে পায়েলকে বিছানায় শুয়ে দিয়ে ওর পুরো শরীরে কিস করতে লাগলাম। পায়েলের ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে কিস করতে লাগলাম। আস্তে আস্তে পায়েলের শরীরের শাড়ি খুলে ফেললাম। এরপর দুজনের ভিতরে হারিয়ে গেলাম। আর দেখা লাগবে না, অনেক দেখেছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এখন আমি দেশের কাজের জন্য দেশ এবং দেশের বাইরে বিজি। পায়েল আম্মু আর রাইসার সবসময় খেয়াল রাখে। খুব সুন্দরভাবে চলছে আমাদের জীবনযাপন। রাইসাকে সবসময় আমার সিকিউরিটি গার্ড কিন্ডারগার্টেনে নিয়ে যায়। আর আমজাদ খানের ফাঁসি হয়ে গেছে। ওনাকে ঢাকার একটা কবরস্থানে দাফন করা হয়েছে। আম্মু প্রথমে ফাঁসির কথা শুনে মন খারাপ করে ফেলেছে, পরে তার কার্যকলাপের কথা শুনে খুশি হয়। তারপর আম্মুর একটু মন খারাপ ছিল, আস্তে আস্তে এখন ঠিক হয়ে গেছে। আমার মন খারাপ হয়নি সেটা কিন্তু না, আমারও মন খারাপ হয়েছে, কিন্তু ওনাকে ওনার পাপের শাস্তি দিয়েছে। রাফি আর মেহেদির বিয়ে ঠিক হয়েছে। আগামী মাসের 10 তারিখে তাদের বিয়ে। আপনাদের সবাই দাওয়াত থাকলেও সবাই কিন্তু অবশ্যই আসবেন। ঠিকানা দেবো না, তাহলে আপনারা সত্যি সত্যি চলে আসবেন। ধন্যবাদ সবাইকে। থাকতে হবে আশায় আশায়, জানলে ভালোবাসা করতাম না, সাগরের পাশে বাস করে পিপাসায় মরতাম না।